হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 1। চ্যাপ্টার নাম্বার 1-এ আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে আমরা অঙ্ক করা হচ্ছে এক্সারসাইজ 19 এবং 20। এই দুইটা অঙ্ক আমাদের বাকি ছিল। এই দুইটা অঙ্ক করে আপনাদের এই চ্যাপ্টার আমরা ক্লোজ করব। তো প্রশ্নটা কি বলা আছে? প্রশ্নে বলা আছে যে ওয়ান অফ ইউর ক্লায়েন্ট কেয়ার লিমিটেড is about to commence a new business and finance has been provided for a fixed assets. They have however asked you to advise an additional amount which they should make available for working capital. They provide you with the following estimated for their first year and inform you that have made on agreement of overdraft limit with their banker of টাকা হচ্ছে 1.5 লাখ টাকা। প্রশ্ন বলছে যে তাদের যদি ব্যাংক ওভারড্রাফট লাগে তাহলে সেক্ষেত্রে ব্যাংক ওভারড্রাফের লিমিট তারা নির্ধারণ করে দিয়েছে কত টাকা পর্যন্ত, বলো দেখি? 1.5 লক্ষ টাকা। 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা পর্যন্ত তারা ব্যাংক ওভারড্রাফট লিমিট করছে। এখন ব্যাংক ওভারড্রাফট কখন হয়? যখন তার জমাকৃত অর্থে থেকে উত্তোলনের টাকাটা কি হয়, বেশি হয়ে যায়, তখনই হচ্ছে ব্যাংক ওভারড্রাফট হয়। ঠিক আছে, অর্থাৎ সম্পদের থেকে যখন দায় বেশি হয়ে যায়। কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে কিন্তু আমরা কখনোই সম্পদের থেকে দায় বেশি পাই নাই। আমরা সবসময় কারেন্ট অ্যাসেট বেশি পাইছি, কারেন্ট লাইবিলিটি কি পাইছি, কম পাইছি। যদি এখানে কোনো ব্যতিক্রম ঘটে তাহলে সেক্ষেত্রে ব্যাংক ওভারড্রাফট হবে 1.5 লাখ টাকা। এখন আসি আমাদের অন্যান্য যে তথ্য আছে, তথ্যের মধ্যে বসে বলা আছে যে পারচেজ অফ র মেটেরিয়াল। এই পারচেজ অফ র মেটেরিয়ালের সিপি মানে কনভার্সন পিরিয়ড দিয়ে আছে 6 উইক, যার টাকা দিয়ে আছে এস্টিমেটেড ফর দ্য ফার্স্ট ইয়ার 26 লক্ষ টাকা, অর্থাৎ 1 বছরের জন্য টাকা দিয়ে আছে 26 লাখ টাকা। কিন্তু আমার তো 1 বছর টাকা লাগবে না, আমার লাগবে কয় সপ্তাহের টাকা, বলো তো দেখি? 6 সপ্তাহ টাকা। 6 সপ্তাহের টাকা লাগবে। ওয়েজেস, এই পারচেজ অফ র মেটেরিয়াল এটা আমরা কারেন্ট অ্যাসেটে দেই না কারেন্ট লায়াবিলিটিতে দেই? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটে দেই র মেটেরিয়াল নামে। ওয়েজেসটা হচ্ছে এটা হলো আউটস্ট্যান্ডিং ওয়েজেস। ওয়েজেসটা কি কারেন্ট অ্যাসেট না কারেন্ট লায়াবিলিটি? কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি। এখানে আছে দেয়ার সপ্তাহ, আমাদের টাকা দিয়ে আছে 1 বছর, আমাদের 1 বছর টাকা দরকার নাই, 1 বছর টাকাতে আমরা 1.5 সপ্তাহের টাকাটা বের করে নিব নাকি? এরপর আছে ওভারহেড। ওভারহেডটা বলো বকেয়া খরচ। বকেয়া খরচ আমরা জানি কি সম্পদ না দায়, বলেন দেখি? দায়। তাহলে এখানে ওভারহেড আন্ডারে টোটাল 5টা আইটেম দিয়ে আছে, এই 5টা জিনিসই হচ্ছে আমরা চলতি দায় দিব। ঠিক আছে, এর মধ্যে রেন্ট লেখা আছে 6 মান্থ, যার টাকা দিয়ে আছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়ে আছে 1 বছরের, আমাদের লাগবে 6 মাসের। এরপরে ডাইরেক্টর ম্যানেজার, ট্রাভেলিং কমিশন অ্যান্ড আদার ওভারহেড, এগুলা যার মাসগুলি মাস এবং সপ্তাহে দিয়ে আছে। এটা যখন আমরা করবো তখন এগুলো আমরা পরে নিব। সেলসের মধ্যে বলা আছে যে ক্যাশ সেলস 1,40,000 টাকা। কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটির মধ্যে ক্যাশ সেলসের কোনো কাজ কি আমরা এই পর্যন্ত করছি? না স্যার। নগদে বিক্রয় কোনো কাজ আমাদের কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটিতে নাই, কিন্তু বাকিতে ক্রয় বিক্রয় কাজ আমাদের আছে। এই যে লেখা আছে ক্রেডিট মানে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয় সিপি দিয়ে আছে 7 উইক, কত টাকা? 65 লক্ষ টাকা। অ্যান্ড অ্যাভারেজ অ্যামাউন্ট অফ স্টক অ্যান্ড ওয়ার্কিং প্রসেস টাকা দিয়ে আছে 3 লাখ টাকা। এই 3 লক্ষ টাকার কোনো সিপি দেওয়া নাই, যেহেতু এটা সিপি দেওয়া নাই তার মানে 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকায় সরাসরি আমরা বসিয়ে দিব। আর শেষে বলছে যে অ্যাভারেজ অ্যামাউন্ট অফ আনড্রপ প্রফিট। আনড্রপ প্রফিট মানে কি? যে প্রফিটটা এখনও উত্তোলন করা হয় নাই। তাহলে প্রফিট মানে হচ্ছে আয়। তো আমরা কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটি আয় বা ব্যয়ের জন্য কোনো আইটেম দেই আমরা? অতএব এই আনড্রপ প্রফিটটা আমাদের এই ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটি ক্ষেত্রে কোনো ইফেক্ট নাই। ক্লিয়ার কথা? তাহলে এখন আমরা এইটুকু তথ্যের উপর ভিত্তি করে আমরা কি করব, অঙ্ক করব। এই অঙ্কের জন্য একটা সুবিধা কি, আমরা নর্মালি যে কোনো অঙ্ক করি, অঙ্ক করার জন্য প্রথমে আমরা কি বের করি, কি ওয়ার্কিংটা করি আমরা? কস্ট পার ইউনিট। এই কস্ট পার ইউনিটটা আমাদের এই অঙ্কে বের করার কোনো প্রয়োজন নাই। কেন? কারণ আমাদের টাকাগুলি সব কি সুন্দর করে কি দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা আইটেমের টাকা কি আমাদের সবগুলো সুন্দর করে দিয়ে আছে, কিন্তু টাকাগুলো আছে কি 1 বছরের। আমার লাগবে হচ্ছে সিপি যে কতদিন
ওই কয়দিনের টাকা লাগবে। কথায় ক্লিয়ার? তার মানে এই অঙ্কটার কোনো ওয়ার্কিং আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট সরাসরি শুরু করব। তাহলে প্রথমে আমরা দিব কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেটের এখানে আমাদের যে আইটেমগুলো আছে বলেন তো, এখানে আইটেমগুলোর মধ্যে কারেন্ট অ্যাসেট আইটেম কয়টা দিয়ে আছে দেখি আপনারা কিরকম পারেন। দুইটা। কি কি? স্যার পারচেজ অফ র ম্যাটেরিয়ালস আর হচ্ছে ক্রেডিট ওয়ার্কিং প্রসেস। পারচেজ অফ র মেটেরিয়াল, ক্রেডিট সেলস আর কি ওয়ার্কিং প্রসেস। টোটাল কয়টা? তিনটা। স্যার তিনটা। একটা দুইটা বলছেন, তো একটু শুধরিয়ে নেন। দেখেন আপনারা সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা? দেখতেছেন স্যার? তাহলে 19 নম্বর অঙ্কের জন্য আমরা প্রথমে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে এখানে এখানে একটা কথা আছে, পারচেজ অফ র মেটেরিয়াল, অর্থাৎ এই র মেটেরিয়াল এখানে 6 উইক লেখা আছে, মানে বাকিতে ক্রয়ের কথা বলা আছে। 6 উইক যেহেতু, তার মানে এই যে লেখা আছে অ্যাভারেজ পিরিয়ড অফ ক্রেডিট, মানে বাকিতে। তাহলে আমাদের এই পারচেজটা বাকিতে ক্রয় করা আছে। তাহলে বাকিতে যদি ক্রয় করে তাহলে সেটা কি দেনাদার না পাওনাদার বলেন যদি কি? পাওনাদার। তাহলে এটা আমাদের পাওনাদারের টাকা, ভুলে আমরা র মেটেরিয়াল টাকা বলে ফেলেছি। হ্যাঁ, এটা আমাদের মিস্টেক হয়েছে। তাহলে এইটা বাদে আমাদের চলতি সম্পত্তি আছে ক্রেডিট সেলস আর কি ওয়ার্কিং প্রসেস। তাহলে ক্রেডিট সেলসের টাকা দিয়ে আছে 65 লক্ষ টাকা, এটা দিয়ে আছে 1 বছরের। আর এর সিপি দিয়ে আছে কয় সপ্তাহ বলেন দেখি? 7। এখন আমরা জানি 1 বছরে কয় সপ্তাহ বলো দেখি? 52। তাহলে 65 লাখ আমরা 52 দ্বারা ভাগ করলে পাবো 1 সপ্তাহের মান। আমাদের কয় সপ্তাহ লাগবে? 7। তাহলে 7 দ্বারা কি করব? গুণ করব। কথা কি সবাই বুঝতে পারছি? স্যার তাহলে আমরা ডেপ্টরস লিখছি 65 লক্ষকে 52 দ্বারা ভাগ আর 7 দ্বারা গুণ করে পাইছি 8,75,000 টাকা। ক্লিয়ার? এরপরে আছে কি ওয়ার্কিং প্রসেস, এখানে সিপি দেওয়া নাই, তার মানে এই টাকাটাই পুরো টাকাটাই নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এখানে ওয়ার্কিং প্রসেস 3 লাখ টাকা, এই দুইটা মিলা হয় 11,75,00,000 টাকা, 11,75,000। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটই ক্লিয়ার? এবার আমরা কারেন্ট লায়াবিলিটির মধ্যে প্রথমে পারচেজ অফ ম্যাটেরিয়াল আছে, ক্রেডিট পিরিয়ড মানে বাকিতে ক্রয়ের তারিখ দিয়ে আছে 6 সপ্তাহ। এখন এই 26 লক্ষ টাকা 1 বছরের আমাদের দিয়ে আছে 6 সপ্তাহ দিয়ে আছে। তাহলে 26 লক্ষ কি 365 দিনের মান ধরবো, 365 দ্বারা ভাগ করবো নাকি 52 দ্বারা ভাগ করবো? 52 দ্বারা। 6 দ্বারা কি করবো? গুণ করব। গুণ করবো। তাহলে ক্রেডিটর্সের ক্ষেত্রে 26 লাখকে 52 দ্বারা ভাগ, 6 দ্বারা গুণ করেছে 3 লাখ। এরপরে ওয়েজেস তাহলে ওয়েজেসের কাজটা কি করবে? এখানে 1.5 সপ্তাহ দিয়ে আছে, 52 দ্বারা ভাগ 1.5 সপ্তাহ গুণ। এই যে এখানে যে আইটেমগুলো আছে সবই তো দায়। তার বলেন তো প্রথমটা 6 মাস দিয়ে আছে, তাহলে 1 লাখে কত দ্বারা ভাগ, কত দ্বারা গুণ করবো? 12 দ্বারা ভাগ 6 দ্বারা গুণ। গুড। দ্বিতীয়টাকে 12 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ। গুড। 4,55,000 কে 52 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ। গুড। 2 লাখ টাকাকে 3 দ্বারা গুণ ভাগ 12। 12 দ্বারা ভাগ। ওকে। 6 লাখ রে 12 দ্বারা ভাগ গুণ। গুড। তাহলে এই যে যা যা বললেন ওয়েজেস, এখানে কয়টা? 5টা। তাহলে টোটাল 5টা আর এখানে একটা 6টা। এই 6টা আইটেম আমরা এখানে সুন্দর করে প্রত্যেকটা জিনিসের আপনারা যেভাবে বলেন ওভাবে ক্যালকুলেশন করছি, মান আমাদের এই মানগুলো হয়েছে। তাহলে এই কারেন্ট অ্যাসেটের সবগুলো মান হয়েছে 6,03,750 টাকা। তাহলে আর সম্পদ হচ্ছে 11,75,000। তাহলে সম্পদ বেশি না দায় বেশি? সম্পদ বেশি। তার মানে এক্ষেত্রে ব্যাংক ওভারড্রাফট হওয়ার কোনো পসিবিলিটি নাই, তার মানে এই 1.5 লাখ টাকার কোনো কাজ আমাদের অঙ্কে নাই। তাহলে এখন 11,75,000 থেকে এই 6,03,750 টাকা বাদ দিয়ে নিট ওয়ার্কিং ক্যাপিটাল পাইলাম 5,71,250। স্যার যদি দায় বেশি হইতো তাহলে কি হইতো স্যার? তাহলে ব্যাংক ওভারড্রাফটটা আমরা এখানে নিয়ে আসতাম। ব্যাংক ওভারড্রাফট 1.5 লাখ টাকা হইতো, কিন্তু দায় কখনোই বেশি হবে না। ঠিক আছে ম্যাডাম? স্যার তখন কি ব্যাংক ওভারড্রাফটের লাইবিলিটির সাথে ক্লাস হতো? অবশ্যই ব্যাংক ওভারড্রাফটটা কারেন্ট লায়াবিলিটির মধ্যে আসতো, কিন্তু ব্যাংক ওভারড্রাফট কখনোই কারেন্ট লায়াবিলিটিতে আসবে না। সম্পদ কখনো দায়ের থেকে কখনো সম্পদ কম হবে না, সব সময় সম্পদ বেশি হবে, দায় কম হবে। ব্যাংক ওভারড্রাফট হওয়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে? স্যার তাহলে এই 19 নম্বর অঙ্কটাকে আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন আমরা 20 নম্বর অঙ্কটা একটু দেখব।
20 নম্বর অঙ্কটা এখানে একটুখানি একটা জায়গায় পরিবর্তন। এই দুইটা আইটেম যদি ভালো করে বুঝেন তাহলে আপনি অঙ্কটা পারবেন, আর দুইটা আইটেম যদি সমস্যা থাকে তাহলে অঙ্কে একটু সমস্যা থাকে। অতএব এটা আমাদের ভালো করে সবাইকে খেয়াল করতে হবে। প্রশ্ন বলছে যে এক্সপেক্টেড লেভেল অফ প্রোডাকশন পিএ মানে পার এনাম 44,000 টন। তাহলে এক বছরে আমাদের ইউনিট দিয়ে আছে কত বলো দেখি? 44,000 টন। 44,000। র মেটেরিয়াল দিয়ে আছে 4 উইক। এই যে র মেটেরিয়াল একটা চলতি সম্পদ, এখানে 4 সপ্তাহ আছে। প্রসেসিং পিরিয়ড মানে ওয়ার্কিং প্রসেস দিয়ে আছে 2 সপ্তাহ। আর এখানে লেখা আছে পার্মানেন্ট ম্যাটেরিয়াল ইন প্রসেস। এই কথাটা ভালো করে খেয়াল করব। পার্মানেন্ট ম্যাটেরিয়াল ইন প্রসেস অর্থাৎ ওয়ার্কিং প্রসেসের মধ্যে ম্যাটেরিয়াল পার্মানেন্ট থাকবে কত টন বলো দেখি? 200 টন। তার মানে কথাটা মানে হচ্ছে ওয়ার্কিং প্রসেস আমরা যা বের করব তাই এর সাথে আরো অতিরিক্তভাবে 200 টনের টাকা আমরা কি করব বলো দেখি? যোগ করব। মানে 200 টন ওয়ার্কিং প্রসেসের মধ্যে পার্মানেন্ট ভাবে থাকবেই। তখন ওয়ার্কিং প্রসেস আমরা রুলস অনুযায়ী বের করব, এর সাথে আরো 200 টনের টাকা আমরা কি করব বলো দেখি? যোগ করব। কিভাবে যোগ করব সেটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব না। এরপর প্রশ্ন বলছে ফিনিশ গুড ইন স্টক 6 উইক। তাহলে ফিনিশ গুড দিয়ে আছে 6 সপ্তাহ দিয়ে আছে। অ্যান্ড এক্সপেক্টেড রেশিও প্রশ্নে বলা আছে যে ম্যাটেরিয়াল হবে সেলস প্রাইসে কত পার্সেন্ট? 70%। ওভারহেড অ্যান্ড ওয়েজেস এই দুইটা মিলে হবে সেলস প্রাইসে কত পার্সেন্ট? 20%। সেলিং প্রাইস পার টন প্রতি টনে দিয়ে আছে 2,000 টাকা। তাহলে সেলস দিয়ে আছে 2,000, তাহলে ম্যাটেরিয়াল হবে 2,000 কত পার্সেন্ট? 70%। মানে 1400 নাকি? আর ওয়েজেস অ্যান্ড ওভারহেড হবে কত বলো দেখি? 2000 এর 20%। 400 টাকা। ক্লিয়ার তো সবাই? জি স্যার। তাহলে ম্যাটেরিয়াল পাইলাম, ওয়েজেস অ্যান্ড ওভারহেড পাইলাম। এখন আমি আপনাকে যদি কস্ট পার ইউনিট বের করতে বলি তাহলে বলেন যদি কি ওয়ার্কিং প্রসেস জন্য কস্ট পার ইউনিট ম্যাটেরিয়ালে কয় টাকা নিব? 1400। ওকে, মুখে মুখে করে 1400। আর ওয়েজেস এন্ড ওভারহেডের 200। তাহলে ওয়ার্কিং প্রসেস ঝামেলা শেষ। কত টাকা? 1600 টাকা। ফিনিশ গুডে যদি আপনাকে বলি তাহলে ফিনিশ গুডে ম্যাটেরিয়াল কতটা আসবে? 1400। আর ওয়েজেস এন্ড ওভারহেডের 400। আমরা জানি ফিনিশ গুডের ক্ষেত্রে সবকিছু কি 100% আসে, ঠিক আছে? আর ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে প্রথমটাই 100, বাদ বাকি সবই কি 50-50। আর ডেপ্টরসেরটা যদি আপনাদের বের করতে বলি তাহলে ডেপ্টরসের ক্ষেত্রে কত হবে টোটাল টাকাটা না করে বলেন তো দেখি? 1800। নাকি? তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। এখন স্যার হ্যাঁ, আমাকে পার্মানেন্ট ম্যাটেরিয়ালস ইন প্রসেসটা আরেকবার একটু বুঝিয়ে দেওয়া এটা তো যাবে? আমি বুঝাই নাই, আমি বুঝাবো অঙ্ক করার সময় বুঝাবো। হ্যাঁ, কিন্তু অঙ্ক যখন করব তখন আমি ওইটা বুঝাবো। হ্যাঁ, আমি জাস্ট বলে দিছি যে ওয়ার্কিং প্রসেসের মধ্যে পার্মানেন্ট ভাবে ম্যাটেরিয়াল 200 টন থাকবে, এইটুকু পর্যন্তই রাখো। এখন যখন অঙ্ক করব তখন বুঝাইতেছি। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের করাইতে হবে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য প্রথমে আমরা কারেন্ট অ্যাসেট দিব, এরপর কি দিব? কারেন্ট লায়াবিলিটি। এবার আসেন প্রশ্নটা আমরা একটু দেখাই, যার যেখানে সমস্যা হবে 100 বার প্রশ্ন করে, কোনো আপত্তি না। তাহলে এই যে ওয়ার্কিং প্রসেসের জন্য 1600 টাকা আর ফিনিশ গুডের জন্য 1800 টাকা বের করা, এই দুটো তো আমি বুঝিয়ে দিছি নাকি? তো এখানে কোনো সমস্যা নাই, আমরা সরাসরি অঙ্কে চলে আসি। এবার আসেন কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে আমরা দিছি র মেটেরিয়াল। ভালো করে সবাই ভালো করে খেয়াল করবেন। তাহলে র মেটেরিয়াল টাকা আমরা যে কোনো কিছু টাকা বের করে শুধু জানি ইউনিট ইনটু রেট ইনটু সিপি ভাগ কি টোটাল। তাহলে এখানে ইউনিটটা কত দিয়ে আছে? 44,000 ইউনিট। ওকে, ম্যাটেরিয়ালের র মেটেরিয়ালের রেট আমাদের কত বের করছি? 1400। 44,000 ইনটু 1400 ইনটু র মেটেরিয়ালের সিপি দিয়ে আছে কত সপ্তাহ? 4। 4 তাহলে সপ্তাহ। ভাগ করব কত দ্বারা? 52। একজন মুখে মুখে বলেন তো 44,000 ইনটু 1400 ইনটু কত ভাগ কত? 52। তা বলেন পুরোটা বলেন একজন। 44,000 ইনটু 1400 ইনটু 4 ভাগ 52। গুড। তাহলে 44,000 ইনটু 1400 গুণ 4 ভাগ 52 সমান 47,38,462। ক্লিয়ার? এটা জি স্যার। র মেটেরিয়াল শেষ। র মেটেরিয়াল পরে এই যে প্রসেসিং, এইটা সবাই ভালো করে খেয়াল করবেন। প্রসেসিং টাইম মানে ওয়ার্কিং প্রসেস, এর ওয়ার্কিং প্রসেস হচ্ছে 2 উইক।
তাহলে ওয়ার্কিং প্রসেসের টাকা আমরা বের করি প্রথমে ইউনিট কত 44,000 ইনটু রেটটা আমরা ওয়ার্কিং প্রসেসের জন্য কত বের করছি 1600 1600 তাহলে 44,000 ইনটু 1600 ইনটু সিপি দিয়ে আছে কত 2 আর ভাগ কত 52 এটা তো নরমাল নিয়মে আমরা ওয়ার্কিং প্রসেসটা বের করব তাহলে আমরা বের করছি 44,000 ইনটু 1600 ইনটু 2/52 এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে না স্যার এর পরের টুকু হলো আপনাদের প্রশ্ন থাকবে এই ওয়ার্কিং প্রসেসের সাথে বসে যে পার্মানেন্ট ম্যাটেরিয়াল ইন প্রসেস অর্থাৎ ওয়ার্কিং প্রসেসের মধ্যে পার্মানেন্ট ম্যাটেরিয়াল থাকবে আর কত টন বলো দেখি 200 টন এই 200 টন কি ম্যাটেরিয়াল থাকবে বলেন তো দেখি আমাদের 1 ইউনিটের ম্যাটেরিয়াল কস্ট আমরা কত বের করছি 1400 তাহলে 1 ইউনিটের দাম হচ্ছে 1400 তাহলে 200 টনের দাম কত হবে দুইটা কি যোগ করব না গুণ করব তাহলে ম্যাটেরিয়ালের সাথে এই অতিরিক্ত টাকাটুকু কি করব যোগ করে দেব তাহলে এখানে লিখছি প্লাস এক এক টনের দাম হচ্ছে 1400 কয়শো টন 200 তাহলে 200 ইনটু 1400 তাহলে এখানে ক্যালকুলেশন করে যা হবে প্লাস এই দুইটা গুণ করে ক্যালকুলেশন করে যা হবে এই দুইটা যোগ করলে মান পাবো 29,87,692 এখন দেখেন তো ওয়ার্কিং প্রসেস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এখন আমি বুঝাইছি হ্যাঁ এখন যদি প্রশ্ন থাকলে বলেন না স্যার নেই। যে প্রশ্ন করছিলেন সে কি বুঝতে পারছেন ওয়ার্কিং প্রসেসটা এখন জি স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে তাহলে ওয়ার্কিং প্রসেস আমাদের এসে তাহলে আমাদের র মেটেরিয়াল দিলাম ওয়ার্কিং প্রসেস দিলাম এরপর আছে কি ফিনিশ গুডস তাহলে ফিনিশ গুড দিয়ে আছে 6 উইক তাহলে ফিনিশ গুডের টাকাটা একটু বলেন তো দেখি 44,000 ইনটু মুক বলেন তো দেখি কি একজন 44,000 ইনটু 1800 ইনটু 6/52 গুড তাহলে 44,000 ইনটু 1800 ইনটু 6/52 91,38,462 তাহলে ফিনিশ গুড শেষ তাহলে র মেটেরিয়াল দিলাম ওয়ার্কিং প্রসেস ফিনিশ গুড এছাড়া আর কোনো আইটেম কি আমাদের প্রশ্নে আছে না স্যার মানে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটি আসার মতো আর কোনো আইটেম আমাদের নাই শুধুমাত্র এই অঙ্কে কারেন্ট অ্যাসেট আছে তাহলে কারেন্ট অ্যাসেটের তিনটার যোগফল 1,68,64,616 এটি হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট যেহেতু কারেন্ট লায়াবিলিটি নাই মানে জিরো তার মানে এটাই হচ্ছে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল বা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল ক্লিয়ার কথা জি স্যার এই অঙ্কের মেন জিনিসটা হচ্ছে ওই যে ওয়ার্কিং প্রসেসের সাথে যে আমরা পার্মানেন্ট ম্যাটেরিয়ালটা যোগ করব কার সাথে কত গুণ করে যোগ করব এইটা বোঝাটাই হচ্ছে আমাদের এই অঙ্কের টার্নিং পয়েন্ট যদি এটা ধরা পারেন তাহলে অঙ্কটা ক্লিয়ার ঠিক আছে তাহলে এক্সারসাইজ 20 কি ক্লিয়ার জি স্যার স্যার এখানে কস্ট পার ইউনিটে ডেপ্টরস আসবে না তাই না স্যার সরি স্যার কস্ট পার ইউনিটে যে ডেপ্টরসটা ডেপ্টরস কেন আসলো না গুড ডেপ্টরসে যদি আমরা বের করতাম তাহলে 1800 টাকা হইতো এখন এই অঙ্কের জন্য আমাদের ডেপ্টরসটা কেন আনি নাই কারণ ডেপ্টরসে কোনো সিপি দেয়া নাই ডেপ্টরসে কি সিপি আছে না স্যার নাই স্যার। এই জন্য ডেপ্টরসটা আনা হয় নাই ঠিক আছে ম্যাডাম জি স্যার স্যার কিছু কিছু অঙ্কে তো সিপি দেওয়া না থাকলে 1 মান্থ ধরে হ্যাঁ করা সেটা তো হয়েছে প্রশ্নে বলা থাকে এর জন্য ধরি যেমন গত ক্লাসে আমরা একটা অঙ্ক করাইছিলাম ওটা কিন্তু স্পষ্টভাবে বলা ছিল হ্যাঁ এই যে এইটা বলা ছিল যে ওয়েজেস আর পেড ইন দ্য নেক্সট মান্থ অফ অ্যাকুয়াল মানে পরের মাসের জন্য কি আছে বকেয়া আছে অর্থাৎ এক মাস বলা থাকবে আর স্যার এরকম হ্যাঁ স্যার এক্সারসাইজ 9 এ হচ্ছে ফিনিশ গুডের সিপি দেওয়া নাই ওখানটায় হচ্ছে আমরা 1 মাস ধরে হ্যাঁ করে হ্যাঁ নিছি ওইটা একটু ব্যতিক্রম আছে আমি একটু বলে দিতেছি এই যে এখানে কোনটার সময় বললা ফিনিশ গুডের সিপি দেওয়া নাই 1 মাস ধরে করে নিছি হ্যাঁ আমরা এখানে আমি বলতেছি ফিনিশ গুড না ওয়েজেসের কোনটার কথা বলতেছো স্যার ফিনিশ গুড আচ্ছা ঠিক আছে আমি অঙ্কটা পুরোটা করতেছি এখানে 40,000 ইউনিট ছিল র মেটেরিয়াল আছে 30 টাকা ওয়েজেস আছে 3 টাকা ফুল ওভারহেড এস্টিমেটেড 10,000 টাকা পার উইক তাহলে ওভারহেড দিয়ে আছে আমাদের পার উইকে তাহলে টোটাল প্রোডাকশনকে আমাদের কি বের করতে হবে বলো দেখি উইকলি করতে হবে নাকি জি স্যার ওকে র মেটেরিয়াল আর এক্সট্রা 2 উইক বলা আছে ডেপ্টরস এর ক্ষেত্রে 4 উইক বলা আছে ক্রেডিটরস উইল অ্যালাউ
3 উইক, তাহলে ক্রেডিটর্স ক্ষেত্রে 3 সপ্তাহ। ওয়েজের সম্পর্কে বলছে ইচ উইক ফর দ্য হোল অফ দ্য উইক, বলছে প্রত্যেক সপ্তাহে দেয় কিন্তু সপ্তাহের কি শেষে, অর্থাৎ ওয়েজের সময় বলা আছে 1 উইক, এই কথাটুকু মানে হচ্ছে 1 সপ্তাহ। প্রসেসিং টাইম বলছে 3 উইক, কোম্পানি ইন্টেন্ড টু হেল্প 10% নিট ওয়ার্কিং ক্যাপিটাল, কথাটা মানে হচ্ছে 10 দ্বারা ভাগ 90 দ্বারা গুণ করব। আর আমাদের এখানে তেমন কোনো তথ্য নাই। 20% আউটপুট ইন সোল্ড এগেনস্ট কি ক্যাশ, মানে নগদে বিক্রয় 20%, তাহলে বাকিতে বিক্রয় কত পার্সেন্ট? 80%। 80%। এই 8 নাম্বার অঙ্কটা আরেকটা অঙ্ক হচ্ছে হুবহুব একই অঙ্ক, সরি এটা 9 নাম্বার, আরেকটা অঙ্ক আছে মনে হয় এই যে স্যার। 10 নাম্বার অঙ্কটা পাইছেন সবাই? জি স্যার। এই 10 নম্বর অঙ্কটা আর 8 নম্বর অঙ্কটা হুবহুব একই জিনিস। 10 নম্বর অঙ্কে দেখেন তো এই ওয়ার্কিং প্রসেসের কি বলে, কার জানি কথা বললাম এটা, এখানে ফিনিশ গুড। ফিনিশ গুড। দাও এই 10 নম্বর অঙ্কে ফিনিশ গুডের সিপি কি দিয়ে আছে না দেয়া নাই? এই যে বলা আছে ফিনিশ গুড উইল রিমেন ইন দ্য স্টোন অফ পিরিয়ড অফ কত বলো দেখি 4 উইক, মানে ফিনিশ গুডের কিন্তু এখানে সিপিটা দেয়া আছে। মানে 9 নম্বর অঙ্কটা আর 10 নম্বর অঙ্কটা হুবহুব একই অঙ্ক, কিন্তু এই 9 নম্বর অঙ্কে এই লাইনটা উঠে নাই। ঠিক আছে, প্রশ্ন কর্মকর্তা এখানে কি করছে, ভুল করছে, যে একটা আরেকটা কপি করতে গেছে না, টাইপ করতে গিয়ে হয়তো এই ফিনিশ গুডের টাকাটা এখানে উল্লেখ নাই, মানে ফিনিশ গুডেরটা নাই। 9 নম্বর অঙ্কটা আর 10 নম্বর অঙ্কটা কিন্তু সিমিলার, যেহেতু এখানে আমাদের নাই এইটার জন্য আমরা ফিনিশ গুড যেহেতু এখানে দিয়ে আছে 4 উইক, এর জন্য আমরা এখানে এই 9 নম্বর অঙ্কটা আমরা ফিনিশ গুডটি কী ধরছি 1 মান্থ বা 4 উইক সপ্তাহ ধরে অঙ্ক সমাধান করছি। এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি ফিনিশ গুডের সিপি না ধরে অঙ্ক করো তাহলে তোমার অঙ্ক কী হবে, রাইট। ক্লিয়ার কথা? স্যার তাহলে সিপি দেওয়া যদি না থাকে, কোনোভাবে বের করা না গেলে আমরা সিপি না ধরে করলেও হবে? হ্যাঁ, সিপি না বের করা গেলে বা সিপির সময় কোনো ডিরেকশন না থাকলে ওই আইটেমটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এই যে এখানে আমরা নোটটা লিখে দিছি ফিনিশ গুড এর সিপি দেওয়া নাই, তাই এক নয়তো অঙ্ক সমাধান করা হলো। আর আপনি যদি কন যেমন যে ওভারহেডের সিপি দেওয়া নাই তাই এটা চলতে দেওয়া আসবে না, আপনি যদি লেখেন যে সিপি এর কি ফিনিশ গুডের সিপি দেওয়া নাই তাই এটি চলতি সম্পদের মধ্যে আসবে না, শেষ কথা। বুঝছি স্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে 9 নম্বর অঙ্কটা 10 নম্বর অঙ্কে হুবহুব একই অঙ্ক, 10 নম্বর অঙ্ক থেকে 9 নম্বর অঙ্কের একটা লাইন এখানে কি স্কিপ করে গেছে গা, এই জন্য আমরা এটাকে ধরে নিছি। তবে তুমি যদি এটা না ধরেও অঙ্ক করো, মানে জিরো দিয়ে মানে ফিনিশ গুড তুমি না দিয়েও অঙ্ক করো, তাহলে তোমার অঙ্কে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? জি স্যার। এক কথায় সিপি না থাকলে সেটা আনার কোনো প্রয়োজন নাই, সিপি নিয়ে কোনো ডিরেকশন না থাকলে সেটা আনার কোনো প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে তাহলে স্যার, আজকের বুঝছি। রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।